সিএনজি চালকদের হামলার জেরে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। হঠাৎ করে এখানে এসে শুনছি যে গাড়ি বন্ধ, ড্রাইভারের পা ভেঙে দিয়েছে, যে শুনলাম কি এখন গাড়ি ঘোড়া চলবে না। বরগুনায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুসন্ধানে গিয়ে হেনস্থার শিকার সংবাদকর্মীরা। শীতের তীব্রতায় রংপুরে দুর্ভোগ বেড়েছে, ছিন্নমূল মানুষের, হাসপাতালে রোগীর ভিড়, শৈত্যপ্রবাহের খবরে উদ্বেগ উৎকণ্ঠা। আগামী 2 মাসের মধ্যে 8 থেকে 10টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের তদারকিটা আর বেশি হচ্ছে এখন, যে যাতে রোগী আসার সাথে সাথে আমরা সেই চিকিৎসা শুরু করতে পারি এবং যাতে রোগীটাকে রেগুলার মনিটর করতে পারি এবং ফলো আপ করতে পারি। সংবাদ শেয়ারদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা, যেমনটি শুনলেন প্রথম শিরোনামে জানালাম, বাস শ্রমিকদের উপরে সিএনজি চালকদের হামলার অভিযোগে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ রেখেছে চালকরা। সকালে নগরীর রেলগেট এলাকায় সিএনজি শ্রমিকদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষের পরে তারা এই সিদ্ধান্তের কথা জানায়। এতে করে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। বাস মালিক সমিতির নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে বিআরটিএর অনুমোদনহীন অবৈধ সিএনজি বন্ধের দাবি করলেও এ নিয়ে কার্যকর কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি কর্তৃপক্ষ। পরে সোমবার রাজশাহীর তানোর উপজেলা এলাকায় সিএনজি শ্রমিকরা বাসের ড্রাইভার ও হেল্পারদের মারধর করে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। গাড়ি ঘোড়া চলবে না, তা আপনারা যাদের স্থানে তাইতে চলে যান, গাড়ি ঘোড়া ছুটলে আপনাদেরকে ডেকে দিন। এইগুলা ধরেন মানে ভোগান্তি পড়ে আছে, যে ঢাকা যাওয়া হয়েছে না। অনেক ভোগান্তি, এই যে বাস আসার সময় একটা কোনো সিএনজি কোনো চলতেছে না। ট্রেনের টিকিটও আগে করা নাই, বাসের উপরই নির্ভর ছিলাম। ঢাকায় যাচ্ছি গুরুত্বপূর্ণ একটা কাজে, এখন কিভাবে যাব জানি না। সিএনজি চালকদের হামলার জেরে রাজশাহী থেকে বাস চলাচল যে বন্ধ হয়েছে, এতে করে তো বেশ ভোগান্তিতেই পড়েছেন যাত্রীরা। সে বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, এই সমস্যা সমাধানে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখলেন কিনা কর্তৃপক্ষকে? কারণ রাজশাহী থেকে যেহেতু বাস চলাচল বন্ধ, প্রচুর যাত্রী আছেন যারা আসলে এই সময়ে দুর্ভোগেই পড়েছেন। বৃষ্টি, প্রচুর যাত্রী আছেন এবং তারা দুর্ভোগে পড়েছেন, আপনি ঠিকই বলেছিলেন। এবং আমি একটু দেখাবো আমার ঠিক বাম পাশে ঢাকা বাস স্ট্যান্ড, এবং এই ঢাকা বাস স্ট্যান্ডে কিন্তু অনেক যাত্রী দূর দূরান্ত ঢাকাসহ বিভিন্ন জায়গাতে যাবেন, তারা এখন পর্যন্ত বসে আছেন। সিদ্ধান্ত একটু আগে আমি যতটুকু বাস শ্রমিক মালিক যারা নেতৃবৃন্দ রয়েছে দুইজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন বাস ছাড়ার, এবং পুলিশ কমিশনারের সাথে সেটি কথা হয়েছে। তবে সেটি আমাদেরকে তারা আনুষ্ঠানিকভাবে এবং সংবাদ সম্মেলন করে জানানোর কথা। তারা আনুষ্ঠানিকভাবে জানালে আসলে বোঝা যাবে যে রাজশাহী থেকে আজকে বাস ছেড়ে যাবে কি যাবে না। এবং এর মধ্যে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এসেছেন ঢাকাসহ বিভিন্ন জেলাতে যাওয়ার জন্য, এবং ঢাকা বাস স্ট্যান্ড, শিরোল বাস স্ট্যান্ডে যাত্রীরা এসে সকাল থেকে দুর্ভোগে পড়েছেন, এখন পর্যন্ত বসে আছেন, কোনো বাস চলাচল কিন্তু করেনি। বৃষ্টি শুনছিলাম আমরা, অনেক ধন্যবাদ তারেক। রূপগঞ্জের পূর্বাচলের একটি লেক থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পূর্বাচলের 2 নং সেক্টরের বৌরাটেক এলাকায় লেকের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং পুলিশ জানিয়েছে সকাল 8:30টার দিকে 300 ফিট সড়কের 4 নম্বর সেতুর নিচে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। সুরত হলে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। মায়ের বয়স 28 আর ছেলের বয়স 22। এই ঘটনা নীলফামারীর। 2023 সালে সহকারী শিক্ষক নিয়োগে বয়স জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন ওই শিক্ষিকা। নিয়োগের সময় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ছিল 41 আর জন্ম সনদ ছিল অসম্পূর্ণ। তবুও তার নিয়োগ হয়। আর সেই শিক্ষিকা এবার 14 বছর বয়স কমিয়েছেন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঘোনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় 2023 সালের 24 জানুয়ারি সহকারী শিক্ষক পদে যুক্ত হন উম্মে কুলসুম লিলি। সে সময় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম 1982 সালে, অর্থাৎ বয়স ছিল 41 বছর। অথচ 2013 সালের দাখিল পাশের সনদ অনুযায়ী 27 বছর দেখিয়ে সরকারি চাকরি বাগিয়ে নেন তিনি।
বয়স জালিয়াতির মাধ্যমে সরকারি চাকরিতে যোগদানের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে লিলির বেতন চালু করেনি কর্তৃপক্ষ। কিন্তু ১৯ মাস পর ১৪ বছর বয়স কমিয়ে সংশোধন হয় এনআইডি, যা দেখিয়ে উত্তোলন করেছেন বেতন ভাতা। যমুনার অনুসন্ধানে প্রমাণ মেলে বয়স জালিয়াতির। কেশবা মাদ্রাসা থেকে ১৯৯৭ সালে দাখিল পাশ করেন লিলি। সেখানেও জন্ম তারিখ রয়েছে ১৫ জানুয়ারি ১৯৮২। আমি জানতে পারলাম যে উম্মে কুলসুম লিলি ৯৭ সালে এখান থেকে দাখিল পাশ করছে এবং তার ফলাফল সেইটা আমাদের এখানে জমা আছে। জানা যায় জন্ম তারিখ সংশোধনে ৪ বার আবেদন করেছিলেন লিলি। উপজেলা নির্বাচন অফিসার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে ২০০৮ সালে ভোটার হওয়ার সময় লিলির শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক পাস, ছিলেন বিবাহিত। আবার তার প্রথম ছেলে জন্মগ্রহণ করে ২০০২ সালে। বয়স সংশোধনের জন্য একটা আবেদন করেন, সেটি ঘ ক্যাটাগরি থেকে আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয় এটা সাধারণত দেখে থাকেন, ওখান থেকে বাতিল হয়। লিলির বয়স সংশোধন অসম্ভব জানিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করলেও জাতীয় পরিচয়পত্র বিভাগের সদ্য সাবেক মহাপরিচালক সাক্ষাৎকার নিয়ে বয়স সংশোধন করে দেন। কাগজপত্র তথ্য সব ইয়ে করে মহাপরিচালকের পারে, মহাপরিচালকের এই ক্ষমতা আছে। অধস্তন একজন কর্মচারীর এমন বয়স জালিয়াতির খবরে হতবাক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। পূর্বে তদন্তটা আবার আমি দেখে তারপরে আমি যেহেতু সে চাকরি করে এবং কাজ করতেছে, তাকে তো বেতন চালু হয়েছে, হুট করে তার বেতন বন্ধ করার সুযোগ আমাদের নেই আইনগত দিক থেকে। তবে আমি সব বিস্তারিত একটা প্রতিবেদন আমার অধিদপ্তরে আমি প্রেরণ করব। স্থানীয়রা বলছেন প্রতিটি স্তরে অসাধু উপায় অবলম্বন করে এভাবেই চাকরি টিকিয়ে রাখে অসাধু শিক্ষকরা। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। বরগুনায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সারাদান প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীরা রীতিমতো হেনস্থার শিকার হন। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। জরুরি পুনর্বাসন ও সারাদান প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। বরগুনার তালতলী উপজেলার উপকারভোগীরা স্বাস্থ্যকর স্যানিটেশন বাবদ বরাদ্দ পেয়েছেন ১৬,৩০০ টাকা করে। তবে সেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এনজিও সংস্থাটির এক মাঠ কর্মীর বিরুদ্ধে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টয়লেট নির্মাণের টাকা পেয়েছিলেন উপকারভোগীরা। অভিযোগ, মাঠকর্মী আসিয়া খাতুন কৌশলে সেই টাকা হাতিয়ে নেন এবং বদলে উপকারভোগীদের কিছু নির্মাণ সামগ্রী প্রদান করেন। কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের টাকা মাঠকর্মীর কাছে গেল কিভাবে? বাংলাদেশে এটা কোন ত্রাণ চালু হয়েছে যে আমাগো গোপন পিন নাম্বার, এই পিন নাম্বারটা তাদের কাছে না দেওয়া পর্যন্ত তারা ত্রাণ দেবে না? এটা কেমন? আর এই পিন নাম্বার নিয়ে টাকা কয়টা উঠে নিয়ে গেল, এ কি ব্যাপার? পিনকোড নাম্বার চাইছে মতো পিনকোড নাম্বার দিছি, হ্যাঁ দিয়ে এবার হেরা ওই টাকা টোকা উঠে সব রাখকে শুধু মোবাইল করেছে। নগদের টাকা হইলে হ্যাঁ মোবাইলে মারে নিয়ে গেছে, কোনো দোকানে দেয় নাই। আমার দিয়েছে 6টা ঋণ, 2টা স্ল্যাব আর 4 ঋণ খুঁড়ি আর 6.5 টিন। মোট হতে পারে 8 থেকে 9,000 টাকা মালামাল দিচ্ছে। আমি দেখাইলাম ঘর দিলেন টয়লেট, দিয়ে আমরা কি করবো? সব অভিযোগ অস্বীকার করেছেন আসিয়া। ক্যামেরায় বক্তব্য দেওয়ার বদলে অশোভন আচরণ করেন তিনি। কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, নিউজ করেন। আমি বলতেছি আমার বিরুদ্ধে নিউজ করেন। ভাই আমার কথা শুনে রাখেন, আমার কথা ভাই শুনেন, আসেন আমার কথা শুনেন। আমার আসলে কেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝানো হচ্ছে? ভাই আমার কথা শুনেন, প্লিজ আমার কথা শুনেন। আমাকে বলতে দেন, আমি এই দেশের নাগরিক, আপনি আমার কথা শুনতে হবে। সংস্থার বরিশাল অঞ্চল পরিচালকের দাবি, অনুদানের অর্থ ফেরত নিয়ে নির্মাণ সামগ্রী দেওয়ার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। তাদেরকে নগদের মাধ্যমে টাকা বিতরণ করা হবে এবং তারা ওই যারা ল্যাট্রিন তৈরি করেছে তাদেরকে পরে তারা পেমেন্ট করবে। এটা ছিল প্রক্রিয়া। যদি কোনো এরকম অভিযোগ আমাদের কাছে আসে, আমরা তদন্ত করে দেখব কি হয়েছে। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। টাকা অনুযায়ী তারা বিভিন্ন জিনিস সরবরাহ করেছেন কিনা, আর পিন এবং পাসওয়ার্ড সেটা তাদের কিভাবে তারা ব্যক্তি তথ্য নিজেদের কাছে নিলেন সেই বিষয়ে আমরা কারিতাসের কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কারিতাসের তথ্য মতে তালতলী উপজেলায় 125টি পরিবার তাদের এই প্রকল্পের উপকারভোগী। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে, আর সেটা তাদের ব্যাপার, কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের বিজয়। এমনটাই বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে তো কোনো সন্দেহ নেই। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা। গল্প উপন্যাসে শীতকে রোমাঞ্চকর হিসেবে উপস্থাপন করা হলে উত্তরাঞ্চলের মানুষের জন্য এই ঋতু সীমাহীন কষ্ট আর দুর্ভোগ বয়ে আনে। এর মধ্যে এই রংপুর বিভাগে তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে নেমেছে। মুক্তার দুলের মতো শীতের সৌন্দর্য আবেদন বাড়িয়ে দেয় নরম দুর্বা ঘাস, সোনালি ধান কিংবা গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু। তবে শীতের তীব্রতায় এই সৌন্দর্য স্পর্শ করতে পারে না দেশের উত্তরের মানুষকে। গেল 6 দিনে উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রির নিচে। দুশ্চিন্তা আরও বেড়েছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসের খবরে। আগামী 2 মাসের মধ্যে 8 থেকে 10টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 থেকে 3টি তীব্র ধরনের শৈত্যপ্রবাহ, যেটাকে আমরা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলি, এই ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের উত্তর পশ্চিম অঞ্চলে, বিশেষ করে মধ্য অঞ্চলে রয়েছে। আবহাওয়া অফিসের এমন খবরে সবচেয়ে বেশি উদ্বিগ্ন চাষিরা। বোরোর বীজতলা এবং আলু আবাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। হাসপাতালেও বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড়। আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এমন অবস্থায় একমাত্র ভরসা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিন্তু সেখানেও শয্যা ও চিকিৎসক সংকট। এই সময়টাতে আলু ফসলের শীত নামেই প্রতি বছর, এবং কৃষকরা কিভাবে ফাঞ্জিসাইড স্প্রে করে সেটা মোকাবেলা করতে হয় সেটা শিখেছে, এবং আমরা মাঠে প্রতি বছরই কৃষকদের সাথে এই ব্যাপারে অ্যাক্টিভ থাকি। আমাদের তদারকিটা আর বেশি হচ্ছে এখন, যে যাতে রোগী আসার সাথে সাথে আমরা সেই চিকিৎসা শুরু করতে পারি এবং যাতে রোগীটাকে রেগুলার মনিটর করতে পারি এবং ফলো আপ করতে পারি। এই জন্য কিন্তু আমাদের ডাক্তার এবং নার্স এবং অন্যান্য যারা আছেন তারা সবাই সচেতন এবং কাজ করে যাচ্ছেন। উত্তরাঞ্চলবাসীকে প্রতি বছরই অবর্ণনীয় কষ্টে কাটাতে হয় শীতকাল। গরম কাপড়ের চাহিদা মেটাতে আগাম প্রস্তুতি নেওয়া আছে বলে জানান বিভাগীয় কমিশনার। আগাম প্রস্তুতি আমরা নিয়েছি, আশা করি আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। আমরা কিছু নগদ টাকারও চাহিদা দিয়েছি, যদি কোনো রকমের ঘাটতি পড়ে যেন আমরা তাৎক্ষণিকভাবে সেটা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে এই শীতটা জোরালোভাবে মোকাবেলা করতে পারি। শীত পরিস্থিতি মোকাবেলায় উত্তরাঞ্চলের জন্য আলাদা প্রকল্প ও বাজেট বরাদ্দের দাবি সংশ্লিষ্টদের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।